আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাই টিভি সংবাদে আপনাদের সাথে আছেন ফারহান ইয়াসমিনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু। মের প্রথম সপ্তাহে বৃষ্টির সাথে কমবে তাপমাত্রা। 5 জেলা প্রাথমিক ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেয়াল খুশি মতো ওষুধের মূল্য বৃদ্ধি বন্ধে স্বাস্থ্য সচিব ও ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ। জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রের মৃত ফরিদপুরের নগরকান্দার 81 বছরস্থ আলী 4 বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা। ভয়াল 29 এপ্রিল আজ 1991 সালে দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রাণ হারান চট্টগ্রাম উপকূলে 1,28,000 মানুষ। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটছে। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 3 দিন পর থেকেই কমতে শুরু করবে দেশের তাপমাত্রা। আগামী 5 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। এদিকে দেশের চলমান তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলা সব প্রাথমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে সকালে ক্লাস হওয়ায় প্রাথমিক স্কুল খোলা ছিল। দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারে এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা তাপপ্রবাহ বয়েই যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, মে মাসের প্রথম সপ্তাহে সারা দেশে টানা বৃষ্টি হতে পারে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। সারা দেশে তাপমাত্রা বেড়েই চলেছে, কোনোভাবেই যেন গলছে না অতি তাপমাত্রার পারদ। ফলে প্রচণ্ড গরম যেন কাহিল করে ফেলেছে নগরবাসীকে। আর সূর্যের তাপের প্রখরতা সেই। তবে দেশে বর্তমান যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তা নতুন নয়। 1972 সালের 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 45.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঢাকার ক্ষেত্রে স্বাধীনতার আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1960 সালে 30 এপ্রিল 42.3 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তীতে 2014 এবং 2023 সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। রাস্তা চলতে পারতেছি না, বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী পৃথিবীর উষ্ণতম বছরের মধ্যে এবার রেকর্ড ভাঙতে পারে 2024 সাল। তীব্র গরম থেকে বাঁচতে তাই সাধারণ মানুষ বেছে নিয়েছে বিভিন্ন পন্থা। চলমান তাপদাহে কতটা ঝুঁকিতে বাংলাদেশ, এমন প্রশ্নের উত্তর দেন এই আবহাওয়াবিদ। আর তীব্র এই তাপদাহ কবে নাগাদ কমবে সে বিষয়েও আগাম বার্তা দিলেন তিনি। আমরা আগেই বলেছি যে বর্তমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় অথবা নর্মাল বৃষ্টিপাত। যেহেতু এই 1 মাস ধরে বৃষ্টিপাতের তীব্রতা কমে গিয়েছে, সেই জন্য এই তাপপ্রবাহ 76 সালের মধ্যে এরিয়া কভারেজ এবং ব্যক্তিকালের বিবেচনায় সবচেয়ে বড় তাপপ্রবাহ ছিল। আমরা আশা করি যে 2 তারিখ থেকে এই বজ্রঝড়ের তীব্রতা একটু বৃদ্ধি পাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ তার তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। চলমান তাপপ্রবাহ থেকে বাঁচতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে যে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আভাস দিলেন আবহাওয়া দপ্তর, তাহলে এই তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং স্বস্তিতে ফিরবে নগরবাসী। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। তীব্র গরমে অতিষ্ঠ ভোলার কর্মজীবীরা। এদিকে অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। গরম আরও কয়েকদিন থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে দ্বীপ জেলা ভোলার আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
বৈশাখ আসতে না আসতেই তীব্র গরমে রীতিমতো নাস্তানাবুদ ভোলার সাধারণ মানুষ। দিনে সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলেছে, তাই তো দূরত্ব কৈশোর তাপের দাপট কমাতে ছুটছে জলের কাছে। গরমের তীব্রতা কমাতে ঠান্ডা পানিতে যে যেভাবে পারছেন খুঁজছেন শরীরের প্রশান্তি। যেখানে সেখানে ছায়ায় বিশ্রাম নিচ্ছে সাধারণ মানুষ, স্বস্তি পেতে খাচ্ছেন ঠান্ডা শরবত বা ডাব। রোদ্রের প্রচন্ড গরমে এখন টিকতে না পারিয়া বোতলের ভিতরে বরফ ঢুকিয়া তারপরে খাইতেছি ঠান্ডা পানি। যে রোদ ধরে এই রোদে লাগে আড়ানো যায় না, ঠ্যাং ঘুরিয়ে যাইতে আছে রোদের তাপে। যাদের দিনে দিন চালাতে হয় তারা কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষেরা। বলছে প্রচন্ড গরমে কাজে নামতে পারছেন না, কাজ পেলেও আগের মতো মজুরিও পাচ্ছেন না তারা। কাজ কাম করতে হয় না গরমের লেগে। না গরমে বহুত অস্থির লাগতে আছে, কি করুম, গরমের ভিতরে তো কাজ না করে উপায় নাই। এত গরম পোলাপাইন থাকতে পারছে না। এমন পরিস্থিতিতে বেশি করে পানি পান, অযথা বাড়ির বাইরে না যাওয়া ও যত্রতত্র খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের। অন্যদিকে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যাদের খুব প্রয়োজন নেই, জরুরি প্রয়োজন নেই, এমন সময় আপনারা রোদের সময় বাইরে বেরোবেন না। যাদেরকে বের হতেই হয় দয়া করে একটি ছাতি অন্তত হাতে করে নিয়ে বের হবেন, সাথে একটি পানির বোতল নিয়ে বেরোতে পারলে খুবই ভালো হয়। অতিরিক্ত যদি অবচেতন মনে হয় বা অর্ধচেতন মনে হয়, তার গায়ে একটু বরফ মেশানো ঠান্ডা পানি দিয়ে মুছতে পারলে দ্রুত তাপমাত্রা কমে আসবে এবং ভালো হবে। অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি, তাই সেই বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছেন শিশির রঞ্জন মল্লিক। সারা বাংলাদেশের ন্যায় খুলনা জেলাতেও কিন্তু তীব্র তাপদাহের মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু কোনো অংশে কম নয় আর কি। যে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন খুলনা শহরের যে প্রাণকেন্দ্র বলা চলে রয়েলের মোড়, সেই রয়েলের মোড়েই কিন্তু বিভিন্ন যে অন্য দিনের তুলনায় যেরকম যানবাহন বা অন্য পথচারীরা তারা যেরকমভাবে তাদেরকে দেখতে পাই, এরকমভাবে কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি না। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু 10 মিনিট আগেও আমাদেরকে জানিয়েছেন যে খুলনায় তীব্র তাপদাহর এই মুহূর্তে 40°00 তাপমাত্রা বর্তমানে কিন্তু অতিক্রম করছে। খুলনার সাধারণ যে অন্য যে মানুষ, অন্য কর্মব্যস্ত বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি বাকরি করে সে সকল মানুষরা তারাও কিন্তু এই তীব্র গরমে একেবারে না যে পারলে প্রতিষ্ঠানে কিন্তু তারা যায় নাই। শুধু সরকারি কর্মজীবী যারা তারা কিন্তু আছে কি যে অফিসটা করতেছে, কিন্তু বাইরের যে কাজবাজ সে কাজে কিন্তু তারা বের হচ্ছে না। অন্যদিকে যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সরকার নির্ধারিত অনুযায়ী গত এক সপ্তাহ বন্ধ ছিল, বন্ধ থাকার পরে গতকালকে কিন্তু চালু হয়েছিল। চালু হওয়ার পরে সেখানে উপস্থিতির সংখ্যা স্কুলে যে ছাত্রছাত্রী তারা কিন্তু প্রায় 50% মতো উপস্থিতি হতে দেখা গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। শিশির রঞ্জন মল্লিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মানিকগঞ্জ থেকে দাবদাহ পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, মানিকগঞ্জে কিন্তু ইতিমধ্যে হিট স্ট্রোকে একজন মারা গেছে এবং প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়া এবং পানি স্বল্পতা যেসব রোগের সেসব রোগের সংখ্যা। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ শহরে একটু চিত্র যদি দেখাই আপনাদের, সেটি হচ্ছে যে এই মানিকগঞ্জ শহরে কিন্তু স্বাভাবিক সময়ে যাত্রী এবং সাধারণ যেসব মানুষ রয়েছে সেই মানুষের আনাগোনা থাকে এবং যানবাহনের যে দীর্ঘ লাইন, সেই লাইনের সৃষ্টি হয়। অর্থাৎ এই রোদের কারণে কিন্তু এখন মানিকগঞ্জ শহর পুরাটাই ফাঁকা, আমরা সেই ফাঁকা দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই তীব্র গরমের কারণে কিন্তু সাধারণ যেসব নিম্ন আয়ের মানুষ রয়েছে সেই সাধারণ নিম্ন আয়ের মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং যে সংকট, সেই সংকট দেখা দিচ্ছে। আমি আরেকটু বিষয় জানাতে চাই যে এই তীব্র গরমের কারণে কিন্তু আগের চেয়ে সাধারণ মানুষের এবং নিম্ন আয়ের মানুষের আয় রোজগার কমেছে। এতে করে তাদের সংসারে কিন্তু এক ধরনের অভাব অনটনের সৃষ্টি হয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি আমরা একটু বলি, তাহলে আমরা যে বিষয়টুকু আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান আপনার খোলার পরও কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতো শিক্ষার্থী উপস্থিতি নেই। অর্থাৎ এই তীব্র রোদের কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের যেসব জীবন যাত্রার এবং তাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তো মানিকগঞ্জ ছিল তীব্র গরমের সর্বশেষ খবরাখবর। আজিজুল হাকিম, আপনাকে ধন্যবাদ।
সারা দেশে তাপপ্রবাহ বিরাজ করলেও সিলেটে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। গত শনিবার সন্ধ্যা 6টা থেকে রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 16 মিলিমিটার। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী 3 দিন সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয় আগামী 3 দিন সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের স্থানীয় সময় সকাল 10টা 10 মিনিটে থাইল্যান্ডের ডন মুরাং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যাত্রা করে। বিমানটি সকাল 11টা 25 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে 24 এপ্রিল বিকেলে দেশটিতে পৌঁছেন। 26 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাই প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশীয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে 5টি নথি সই হয়। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বিচারপতি মুস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকার অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে। এছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয় এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। নানা শ্রেণী পেশার মানুষের চলাচলের জন্য রাজধানী ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রির সঙ্গে কারা কারা জড়িত তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। ফুটপাত বিক্রি অবৈধ দখলকারীদের সঙ্গে কারা কারা জড়িত তা আগামী 13ই মে অর্থাৎ 15 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনকে জানানোর জন্য বলেছেন আদালত। এ সংক্রান্ত বিষয় শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আদেশ দেন। জীবিত আছেন তারপরেও জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে ফরিদপুরের নগরকান্দা 81 বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী রুস্তম আলী মীরকে। ফলে দীর্ঘ 4 বছর ধরে প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরচসদ্দি ইউনিয়নের আশপদ্দি গ্রামের 81 বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ রুস্তম আলী মীর বছর কয়েক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এমনকি গত 4 বছর ধরে পাচ্ছেন না সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা সহ কোনো সুযোগ সুবিধা। সেখানতে মৃত্যুই দেখায় তবে একবারে আমি এই মধ্যে এখান থেকে একজন বললো তো আপনি বোর্ড অফিসে যান। আমার বোর্ড অফিসে সন্দেহ বসে গেলেন, বোর্ড অফিসে গেলে ফেরে ওখান থেকে আমার নাম্বার গলায় ঢুকছে। কিন্তু এখানে আইসে তারা এইরকম অনেক কিছু করে উঠে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। প্রতিবন্ধী রুস্তম আলীর অভিযোগ স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি ও প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে তার জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে। ফলে উন্নত চিকিৎসার জন্যও কোথাও যেতে পারছেন না তিনি। ভোট দিতে গেছে যে নির্বাচনের যে আপনার কাগজ ওইখানে তার নাম নেই, সে মৃত। জীবিত ব্যক্তিকে মৃত বানানে অভিযুক্ত স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সির কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দায় চাপিয়েছেন প্রতিবেশী মীর কুদ্দুস আলীর উপর। অপরদিকে বিষয়টি কিছুই জানেন না অভিযুক্ত মীর কুদ্দুস আলী। আমি আমার ভোটারের তালিকায় ভোটারের ছবি দেখে প্রতিবেশীর মাধ্যমে আমার তথ্য সংগ্রহের ক্ষমতা আছে। শনাক্ত করলে মৃত্যু করলে তার আশেপাশের লোক করি তাকে বলি লই পাশে
কিন্তু আমি আমি করি ব্যবসা সবসময় হাটে বাজার থাকি। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে। আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করছিলেন, ওই সময়ে মীর কুদ্দুস আলী নামে এক ব্যক্তি উনি মৃত হিসাবে শনাক্ত করেন। তদন্তকালে যে বা যিনি দোষী সাব্যস্ত হন না কেন বা প্রমাণিত হন না কেন, তার বিরুদ্ধে আমরা লিখিত ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া যায় আমরা সেভাবে নেব। একজন বৃদ্ধ প্রতিবন্ধীর সাথে ঘটে যায় এমন ঘটনায় সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। আজ ভয়াল 29 এপ্রিল 1991 সালের এই দিনে বঙ্গোপসাগরের সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 250 কিলোমিটার বেগে চট্টগ্রাম উপকূলীয় এলাকা আঘাত হানে। বাতাসের তীব্র গতিবেগের কারণে 20 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে মারা যায় 1,38,000 মানুষ। আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা উপকূলীয় এলাকার মানুষের কাছে তখন পৌঁছায়নি। ইউসুফ আলীর রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 250 কিলোমিটার বেগে আঘাত হানে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকায়। প্রচণ্ড বাতাসের বেগে 20 ফুট উপর দিয়ে প্রবাহিত হয় জলোচ্ছ্বাস, ভেসে যায় ঘরবাড়ি। ভয়াল এ ঝড়ে সরকারি হিসেব মতে নিহত হয় 1,38,000 মানুষ। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা অনেক বেশি। অসংখ্য গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি বিধ্বস্ত হয় বিপুল পরিমাণ বাড়িঘর ও গাছপালা। আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড়ের মহাসতর্ক সংকেত দেওয়ার পরও প্রযুক্তির কারণে তা উপকূলীয় এলাকার মানুষের কাছে না পৌঁছানোয় সে সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। পূর্বাভাস সেই সময় তৈরি হতো, এখনও তৈরি হচ্ছে, ভবিষ্যতে তৈরি হবে। কিন্তু একটা পার্থক্য হচ্ছে, সেই সময়ে প্রচারণার একটা ছিল, বিশেষ করে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতি সেইভাবে ছিল না। এবং বর্তমানে যেরকম মানুষ খুব সহসাই একটা 1 মিনিটের মধ্যে একটা পূর্বাভাস মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে, সেই সময় এটার সুযোগ ছিল না, যার কারণে ক্ষতির পরিমাণটা বেশি ছিল। যে কোনো সময় আবহাওয়ার সতর্ক সংকেত শোনার পর স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চললে ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। ঘূর্ণিঝড়ে যতটা মারা যায়, ঘূর্ণিঝড়জনিত কারণে যে জলোচ্ছ্বাস হয়, সেই জলোচ্ছ্বাসে কিন্তু তার চেয়ে বেশি লোক মারা যায়। সুতরাং জলোচ্ছ্বাস হয় দেশের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলোতে। এই জলোচ্ছ্বাসের সময় যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা এবং সরকারের যে দপ্তরসমূহ আছে, বিশেষ করে জেলা প্রশাসনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসরণ করে যদি সাইক্লোন শেল্টারে সঠিক সময়ে যাওয়া হয়, তাহলে একেবারে জীবনহানির সংখ্যা একেবারে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এখনও 29 এপ্রিল দিনটিকে আতঙ্ক ও শোক হিসেবে স্মরণ করে উপকূলীয় অঞ্চলের স্বজনহারা মানুষ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এবার উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ। সমাজের বেঁধে দেয়া নিয়ম আর কুসংস্কারকে পেছনে ফেলে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। বহু পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে স্কুলে আসা যাওয়ার দিন শেষ। এখন তারা বাইসাইকেল চালিয়ে ছুটে যান স্কুলে। আর এই নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে বর্তমান সরকার। পাল্টে গেছে রংপুর 6 আসনের নারীদের জীবনমান। রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ও ভিডিও চিত্রে নিয়ে রাকিব হাসানের রিপোর্ট। এ বিশ্বে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তি স্বাধীনতার 50 বছরে বিভিন্ন ক্ষেত্রে নারীর পদচারণায় সত্যের প্রতিধ্বনি। একসময় সমাজের বেঁধে দেয়া নিয়ম আর কুসংস্কারের বেড়াজালে পড়ে যে নারী সমাজ শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ছিল পিছিয়ে, আজ তারা অন্ধ অনুকরণ থেকে মুক্ত। পায়ে হেঁটে স্কুলে যাওয়াটাও যেখানে ছিল দুঃস্বপ্ন, আজ সেই নারীরাই স্কুলে যাচ্ছেন বাইসাইকেল চালিয়ে। রংপুরের পীরগঞ্জে এমনই কিছু পরিবর্তনের ছোঁয়ায় বদলে গেছে নারীদের ভাগ্যের চাকা। সরকারের দেয়া নানা সুযোগ সুবিধায় নারীরা এখন হয়ে উঠছেন স্বাবলম্বী। নারীদের আরো বেশি স্বনির্ভর করে গড়ে তুলতেই নিজ নির্বাচনী এলাকায় নারীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চান এমন নারীদের ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। আমরা চাই যে পীরগঞ্জে আমার প্রত্যেক মা বোন তারা নিজেরা সচ্ছল হোক, নিজেরা স্বাবলম্বী হোক, তাদের হাতে কিছু অর্থ আসুক, কিছু টাকা পয়সা তারা নিজেরা আয় রোজগার করুক,
যাতে তারা তাদের এবং তাদের পরিবারের প্রতি আরও বেশি অবদান রাখতে পারে, আরও বেশি ভূমিকা রাখতে পারে। বাইসাইকেল আর সেলাই মেশিন পেয়ে খুশি শিক্ষার্থী আর উপকারভোগীরা। সন্তানকে উপকার করতে পারি, স্বামীকে কিছু দিতে পারি, আর স্বামীর উপর নির্ভর করে থাকতে যেন না পারি। এই সেলাই শিখে নিজেরা উপার্জন করতে পারবো এবং নিজেদের কাজ আমরা নিজেরাই করতে পারবো। অনেক লেট হইতো স্কুলে আসতে, সাইকেলটা এখন পেয়ে তাড়াতাড়ি স্কুলে আসতে পারবো। সাইকেল পাওয়ার পরে আমার অনুভূতিটা অনেক আনন্দদায়ক, আমি অনেক খুশি হয়েছি, ভালোই শিখছি। এখন শুধু ল্যাপটপ পাইছি, আউটসোর্সিং এর কাজগুলো করা যাবে সেগুলো শিখেছি। শিক্ষার মান উন্নয়ন ও নারীদের অগ্রগতির জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। উন্নয়ন করার লক্ষ্যে গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ, এটা একটা মহৎ উদ্যোগ বা মহৎ উদ্দেশ্য। প্রতিটি গ্রামকে শহর করার যে উদ্যোগ আমাদের দেশরত্ন শেখ হাসিনা নিয়েছেন, তার ধারাবাহিকতায় কিন্তু আমাদের এখানে একটি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র অলরেডি আমাদের এখানে অনুমোদন হয়েছে। কি কাজ করলে স্বাবলম্বী হবে সেই দিকে উনি লক্ষ্য রেখে প্রত্যেক ইউনিয়ন পরিষদে উনি 20 জন করে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। এখন ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ে মেতে উঠেছেন কৃষকরা। এবার বোরো ধানের ফলন ভালো হওয়ায় উপজেলার সর্বত্রই কৃষকদের মুখে হাসির ঝিলিক। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ধানের প্রসিদ্ধ অঞ্চল খ্যাত সুনামগঞ্জ জেলার ছোট বড় হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। কিষানীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা ও মাড়ায় ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছরই জেলায় ছোট বড় 95টি হাওরে বোরো ধানের আবাদ হয়। এবছর বোরো ফসলের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকরা। আল্লাহ দুধে কাটে তুলতারি খুব, আপনার আল্লাহ দিলে খুব লাভবান হইব। বৃষ্টি বাদল না হয়, হাওরে যদি পানি না ঢুকে, তাহলে যা আশা করছি তার সে আলহামদুলিল্লাহ বেশি ভালোই হবে। আমাদের ধান ভালো হয়েছে, আল্লাহ দিলে আমরা খাড়া ঘোরা ফসল নিয়ে তৈতে পারি, তা আল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। 15 দিনের ভিতরে আমরা এই আওয়ার আমরা ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। যা দিয়েছে তা আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে 60 ভাগ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের প্রথম সপ্তাহে হাওরের 100% বোরো ধান কাটা সম্পন্ন হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষকদেরকে প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ সভা এবং তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদানের মাধ্যমে সর্বশেষ সম্প্রসারিত জাতগুলি তারা ব্যবহার করার ফলে, নতুন জাত ব্যবহার করার ফলে এবছর সুনামগঞ্জ জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা 100% ছাড়িয়ে যাবে বলে আমরা মনে করি। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর 2,23,245 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এস এম হামিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে হিট স্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু। মের প্রথম সপ্তাহে বৃষ্টির সাথে কমবে তাপমাত্রা। 5 জেলার প্রাথমিক ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। 6 দিনের সরকারি সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেয়াল খুশি মতো ঔষধের মূল্য বৃদ্ধি বন্ধে স্বাস্থ্য সচিব ও ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুমোদন ছাড়া বিদেশি ঔষধ বিক্রি বন্ধের নির্দেশ। জীবিত থেকে জাতীয় পরিচয়পত্রে মৃত ফরিদপুরের নগর কান্দার 81 বছরস্থ মারে 4 বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা। ভয়াল 29 এপ্রিল আজ 1991 সালে এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারান চট্টগ্রাম উপকূলে 1,28,000 মানুষ। এই ছিল আমাদের 1 ঘন্টার সংবাদ। মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvnews, মাই টিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।